আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে রেওয়া মিল এই অধ্যায় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন নং 8 সমাধান করব। তাই চলো কথা না বাড়িয়ে প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে বলা আছে ডিসেম্বর 31, 2023 তারিখে আল রায়া জেনারেল স্টোরের হিসাবের জেরসমূহ ছিল নিম্নরূপ। তার মানে 2023 সালের ডিসেম্বর 31 তারিখে আমাদের প্রশ্নে অনেকগুলো সমাপনী জের দেওয়া আছে। এখন আমাদের সৃজনশীল প্রশ্নে কি প্রস্তুত করতে বললো কয়ে সেটা দেখব। কয়ে বলছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন হিসাবগুলোর পরিমাণ নির্ণয় করো। আমরা এই যে রেওয়া মিল অধ্যায়টা করতেছি, আমরা রেওয়া মিল অধ্যায়টা কেন প্রস্তুত করি, অর্থাৎ রেওয়া মিলটা কেন প্রস্তুত করি? আমরা রেওয়া মিল প্রস্তুত করি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। আমরা রেওয়া মিল কখন প্রস্তুত করি? হিসাবকালের শেষে। আমরা রেওয়া মিলে কোন দফাগুলো লিপিবদ্ধ করি? আমরা রেওয়া মিলে মূলত খতিয়ানের সমাপনী জের নিয়ে একটা তালিকা প্রণয়ন করার মাধ্যমে আমরা গাণিতিক শুদ্ধতা যাচাই করি যে আমাদের গাণিতিকভাবে আমরা যে জাবেদা করলাম, আমরা যে খতিয়ানে পোস্টিং করলাম, এগুলো ঠিক আছে কিনা। এখন রেওয়া মিলে আমরা কোন দফাগুলো লিখি আর কোন দফাগুলো লিখি না, আমাকে শুরুতে আগে এটা জানতে হবে। আমরা রেওয়া মিলে কোন দফাগুলো লিখি না তোমরা একটু নোট করে নাও, আমি বলতেছি তোমরা নোট করে নেবা। আমরা প্রথমে যে দফাটা রেওয়া মিলে লিখি না, যদি প্রশ্নে ক্রয় থাকে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে লিখি, সমাপনী মজুদ পণ্য লিখি না। মানে ক্রয় থাকলে বা পণ্য ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে লিখি না। যদি সমন্বিত ক্রয় থাকে আমরা প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে লিখি না, সেই ক্ষেত্রে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে লিখি। তার মানে আমরা এক কথায় বলতে পারি ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে বসে না বা লিখি না। যদি সমন্বিত ক্রয় থাকে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে লিখি না। প্রারম্ভিক চলতি সম্পদ যেমন প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, প্রারম্ভিক প্রাপ্য হিসাব আমরা রেওয়া মিলে লিখি না। প্রারম্ভিক চলতি দায় তথা প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, প্রারম্ভিক প্রদেয় বিল বা প্রদেয় নোট, প্রারম্ভিক প্রদেয় হিসাব আমরা রেওয়া মিলে লিখি না। আমরা সমাপনী মণিহারি বা অব্যবহৃত মণিহারির বদল সাপ্লাইজ লেখা থাকতে পারে, আমরা রেওয়া মিলে লিখি না। তারপরে আমরা সম্ভাব্য সম্পদ এবং সম্ভাব্য দায় রেওয়া মিলে লিখি না। তাহলে আগে আমাকে জানতে হবে আমরা কোন দফাগুলো রেওয়া মিলে লিখি আর কোন দফাগুলো রেওয়া মিলে লিখি না। তাহলে আমরা জানলাম। এখন আমরা এই প্রশ্নে দেখব আমরা যে যে দফার কথা বললাম বা তুমি লিখে নিলা এই দফাগুলো রেওয়া প্রশ্নে আছে কিনা। প্রথমেই নগদ। এখন এইখানে দেখো তুমি, আমি বললাম যে আমরা সমাপনী চলতি সম্পদ রেওয়া মিলে লিখি, তার মানে প্রারম্ভিক চলতি সম্পদ রেওয়া মিলে লিখি না। প্রারম্ভিক চলতি সম্পদের মধ্যে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, প্রাপ্য হিসাব এগুলো কিন্তু আছে। এখন আমরা দেখতেছি প্রশ্নে 2023 সালের 31 ডিসেম্বর তারিখের এগুলো কিন্তু সমাপনী জের। তার মানে প্রশ্নে কিন্তু বলে দিছে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে জের সমন্বয়রূপ। তাহলে এখানে নগদটা ধরে নিতে হবে, তোমাকে বুঝে নিতে হবে বা ধরে নিতে হবে আসলে 2023 সালের 31 ডিসেম্বর তারিখের এটা জের, তোমার সমাপনী জের, তোমার এটা রেওয়া মিলে বসবে। তার মানে যখন নগদ ব্যাংক জমার তারিখ থাকবে না এগুলো সমাপনী জের, এগুলো রেওয়া মিলে বসবে। কিন্তু নগদটার ক্ষেত্রে যদি ব্র্যাকেটে 01/01/2023 থাকতো রেওয়া মিলে বসাতাম না, তাহলে নগদ এটা রেওয়া মিলে বসবে। এই দেখো প্রারম্ভিক মজুদ পণ্য, এই প্রারম্ভিক মজুদ পণ্য, এই যে সমাপ্তি মজুদ, এই দুইটার মধ্যে কোনটা রেওয়া মিলে বসবে সেটার মানদণ্ড হচ্ছে ক্রয় না সমন্বিত ক্রয়। আমরা দেখতেছি প্রশ্নে ক্রয় আছে, এই ক্রয় থাকার কারণে প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে বসবে, সমাপ্তি মজুদ রেওয়া মিলে বসবে না। তাহলে এখন এই প্রশ্নটা সলভ করার জন্য প্রথমে আমরা খাতায় লিখব 8 নং প্রশ্নের সমাধান, তারপরে লিখব ক রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন হিসাবগুলোর পরিমাণ নির্ণয়। তাহলে প্রথমেই পেলাম যেহেতু ক্রয় আছে আমরা প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে বসাবো, সমাপ্তি মজুদ রেওয়া মিলে বসাবো না। লিখবো সমাপ্তি মজুদ, এই যে 27,500। এখন সমাপ্তি মজুদ কেন রেওয়া মিলে বসাবো না একটু তোমাদের বলি। আমরা এই যে ক্রয় করছি 1,50,000 টাকা আর বছরের শুরুতে 12,000 টাকা ছিল, তাহলে আমাদের বছরের শুরুতে পণ্য ছিল 12,000, এটা কিন্তু আমি রেওয়া মিলে বসালাম। আমাদের ক্রয় আছে 1,50,000, আমরা রেওয়া মিলে বসালাম। এই দুইটাকে আমরা বলি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কিন্তু আমাদের 1,62,000 টাকা। আর এই 1,62,000 টাকার মধ্যে আমরা সমাপ্তি মজুদ যে 27,500 টাকা দেখতেছি, এইটা মানে হচ্ছে এই 62,000 টাকার মধ্য থেকে কত টাকা আমরা বিক্রি করে নেই। তাহলে এই যে 27,500 টাকাতে আমি বিক্রি করি নেই, অবিকৃত অবস্থায় আছে, এই 27,500 টাকা অলরেডি 62,000 টাকার মধ্যে ইনক্লুডিং আছে। তার মানে কি দাঁড়াচ্ছে এই 7,500 টাকা কিন্তু অলরেডি লেখা হয়েছে, তাই আমি সমাপ্তি মজুদ রেওয়া মিলে বসাবো না। কারণ আমি যদি সমাপ্তি মজুদ রেওয়া মিলে বসাই এটা দুইবার লেখা হবে, কারণ এই 1,62,000 মধ্যেই তো 27,500 টাকা আছে। কারণ প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয় মিলে আমরা এটাকে বলি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়।
তাহলে যেহেতু আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় রেওয়া মিলে বসাচ্ছি, ওই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের মধ্যে 27,500 টাকা ইনক্লুডিং আছে। আমি যদি 27,500 টাকা আবারও বসাই, তাহলে যদি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বেশি দেখানো হবে। তাহলে আমি যখন হিসাব বিজ্ঞান করব, কোনো ব্যয়কে যেমন বেশি দেখানো যাবে না, কোনো ব্যয়কে আবার কমও দেখানো যাবে না। তাই সমাপ্তি মজুদ আমরা কি করব, রেওয়া মিলে বসাবো না যদি প্রশ্নে ক্রয় থাকে। ওকে, এটা আমাদের ক্লিয়ার। এরপরে আমরা দেখি এখন, তাহলে নগদ রেওয়া মিলে বসবে, প্রারম্ভিক মজুদ রেওয়া মিলে বসবে, প্রাপ্য হিসাব রেওয়া মিলে বসবে, সরঞ্জাম রেওয়া মিলে বসবে, প্রদেয় হিসাব রেওয়া মিলে বসবে। সমাপ্তি মজুদ কেন রেওয়া মিলে বসবে না? কারণ যখন আমি প্রারম্ভিক মজুদ আর ক্রয় রেওয়া মিলে বসাবো, অটোমেটিকলি এই সমাপ্তি মজুদ মূল্যায়ন আমাদের হয়ে গেছে, তাই আমরা এটা বসাবো না। ওকে, মূলধন রেওয়া মিলে বসবে, বিক্রয় রেওয়া মিলে বসবে, ক্রয় রেওয়া মিলে বসবে, বেতন খরচ রেওয়া মিলে বসবে। আর আমাদের একটা নতুন আইটেম আছে, নোট বাট্টাকরণের জন্য দায়। আমরা যদি বিগত সালের সৃজনশীল প্রশ্নগুলো দেখি, তার মানে শুরু থেকে যদি আমি সালের সৃজনশীল প্রশ্নগুলো দেখি বা আমাদের বইগুলো তো দেখি, আমাদের কিন্তু এই আইটেমটা আমরা পাবো না। এই যে নোট বাট্টাকরণের জন্য দায়, এই জিনিসটা আমাদের কি, এটা আমাকে বুঝতে হবে। এটা আসলে অনার্স লেভেলে গিয়ে তুমি এটা পাবা, এই দফাটা তুমি ইন্টারমিডিয়েটের বইয়ে এই দফাটা পাবা না। এটা রেয়ার আইটেম, কোনো বোর্ডেও কিন্তু এর আগে এই আইটেমটা আসেনি। হঠাৎ কিন্তু স্টুডেন্টরা এটা দেখে কিন্তু কনফিউজ হয়ে গেছে, আসলে এটা কি করব আমি। এই যে নোট বাট্টাকরণের জন্য দায়, এই জিনিসটাই বা কী, এইটা আগে আমাকে জানতে হবে যে নোট বাট্টাকরণের জন্য দায় এই জিনিসটা আমাদের কি। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এখানে একটা চিত্র এঁকে রাখছি। এই প্রতিষ্ঠান মানে আমি যেহেতু এখানে হিসাব বিজ্ঞানের ম্যাথ করতেছি, মানে আমি প্রতিষ্ঠান, নিজেকে আমাকে প্রতিষ্ঠান ভাবতে হবে। আমি ক নামে একজন ব্যক্তির কাছে টাকা পাই হচ্ছে ধরো 5,000 টাকা, 5,000 টাকা আমি পাওনা আছি। তাহলে আমি কিন্তু প্রতিষ্ঠান, আমি ক নামে ব্যক্তির কাছে 5,000 টাকা পাওনা আছি। এই যে ক নামে ব্যক্তির কাছে যে আমি 5,000 টাকা পাওনা আছি, এটা স্টামে লিখিত আছে, এইটাকে আমরা বলতেছি লিখিত পাওনা। তাহলে আমি দেখো, আমি প্রতিষ্ঠান, কিন্তু আমি ক নামে ব্যক্তির কাছে 5,000 টাকা পাওনা আছি, মানে আমি পাবো। তাহলে আমি পাবো মানে এটা আমাদের প্রাপ্য। এখন প্রাপ্য হিসাব হতে পারে, প্রাপ্য বিল বা নোট হতে পারে। আমি যখন মৌখিক ভিত্তিতে কয়ের কাছে টাকা পাবো, তখন এটা আমাদের প্রাপ্য হিসাব। আর যখন এটা লিখিত ভিত্তিতে, মানে ইসলামে লেখা থাকবে, আমি ক নামে ব্যক্তির কাছে যখন টাকা পাবো, এটা আমাদের প্রাপ্য বিল বা প্রাপ্য নোট। এখন আমি প্রতিষ্ঠান, আমি ক নামে ব্যক্তির কাছে লিখিত পাওনা বাবদ 5,000 টাকা পাওনা আছি, এটা আমাদের হিসাব বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা প্রাপ্য বিল বা প্রাপ্য হিসাব বলি। এখন আমার এমার্জেন্সি টাকার প্রয়োজন। এখন ধরে নাও আমি জানুয়ারির 1 তারিখে এটা কিন্তু ইসলামে লিখে নিছি, ধরো জানুয়ারির 1 তারিখে ইসলামে লিখে নিছি, এটা ধরো 90 দিন মেয়াদি, কারণ নর্মালি আমাদের প্রাপ্য বিল বা প্রাপ্য নোট 30 থেকে 90 দিন মেয়াদি হয়। তার মানে আমি যে প্রতিষ্ঠান ক নামে ব্যক্তির কাছে 5,000 টাকা পাওনা আছি, এটা 90 দিন মেয়াদি, মানে 90 দিন পর যখন মেয়াদ পূর্তি হবে, তখন কিন্তু ক আমাকে এই টাকাটা পরিশোধ করবে। তার আগে কিন্তু ক আমাকে 1 টাকাও দিবে না। এখন আমি কয়ের কাছে টাকা পাওনা আছি, আমার এমার্জেন্সি নগদ টাকার প্রয়োজন, আমার কোনো উৎস নাই নগদ টাকা সংগ্রহের, সব উৎস আমাদের বন্ধ, ধরো সব উৎস আমাদের ক্লোজ হয়ে গেছে, আমি নগদ টাকা সংগ্রহ করতে পারতেছি না। এখন আমি কি ককে অনুরোধ করব? আমি প্রতিষ্ঠান, আমি কি ককে অনুরোধ করতে পারবো? জানুয়ারির 1 তারিখে আমি তার কাছে লিখিত নিলাম, আমি জানুয়ারির 15 তারিখে আমার টাকার এমার্জেন্সি প্রয়োজন, আমি কি অনুরোধ করতে পারবো যে ভাই আমার টাকার খুব প্রয়োজন, এই টাকাটা আমাকে যদি দিতেন আমার খুব উপকার হতো? না, আমি পারবো না, কারণ লিখিত আছে, তার মানে 90 দিন পর মেয়াদ পূর্তি হবে, তার আগে আমি তার কাছে টাকা চেতে পারবো না। তাহলে এখন উপায় কি? উপায় আমাদের আছে। তাহলে আমি প্রতিষ্ঠান কয়ের কাছে টাকা পাই, আমার কাছে যেহেতু তার কাছে টাকা পাই, একটা ডকুমেন্ট আছে, একটা স্ট্যাম্প আছে, সেটা 50 টাকার স্ট্যাম্প হতে পারে, 100 টাকার স্ট্যাম্প হতে পারে, স্ট্যাম্প আছে। এই স্ট্যাম্পটা আমি প্রতিষ্ঠান আমার যে ব্যাংকের সাথে আমি ব্যবসা করতেছি বা অন্য ব্যাংকেও, আমি যে কোনো ব্যাংকে ওই স্ট্যাম্পটা ব্যাংকে জামানত হিসেবে রেখে প্রাপ্য বিলটা বাট্টা করতে পারবো। তার মানে আমার কাছে যে স্ট্যাম্পটা আছে, আমি একটা ব্যাংকে কি করব, জমা দেব বা অন্য কোনো ব্যক্তিকে জমা দেব। ওই স্ট্যাম্পের বিপরীতে আমাকে ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি আমাকে একটা নগদ টাকা প্রদান করবে। তাহলে আমি প্রতিষ্ঠান কয়ের কাছে টাকা পাই 5,000, আর আমার নগদ টাকার প্রয়োজন, তখন আমি কি করলাম, ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানে ওই 5,000 টাকার পেপারসটা জমা দিলাম। কত টাকার পেপার জমা দিলাম? 5,000 টাকার পেপার জমা দিলাম। এই 5,000 টাকার পেপারের বিপরীতে ধরো ব্যাংক আমাকে বা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাকে 4,700 টাকা নগদ দিল। আর এই জিনিসটাকে আমরা বলি প্রাপ্য বিল বাট্টাকরণ। এটা আমাকে বুঝতে হবে আগে। তাহলে প্রাপ্য বিল মানে এই পেপারটা কার? এই পেপারটা কিন্তু আমার না,
আমি একজনের কাছে টাকা পাই, সে আমাকে সিগনেচার করে ওই পেপারটা দিছে যে আমি 90 দিন পর আপনাকে টাকা পরিশোধ করব। তো আমি এই পেপারটা নগদ টাকার যেহেতু আর্জেন্ট প্রয়োজন, আমি একটা ব্যাংকে বা আমি যে ব্যাংকের সাথে নিয়মিত লেনদেন করি ওই ব্যাংকে বা অন্য কোনো প্রতিষ্ঠানে আমি কি করলাম, ওই পেপারটা জমা দিয়ে আমি একটা নগদ টাকা বা ঋণ নিলাম বা নগদ টাকা নিলাম। এই প্রক্রিয়াটাকেই বলা হয় প্রাপ্য বিল বাট্টাকরণ। এই যে 5,000 টাকার বিপরীতে আমি যে 4,700 টাকা নিলাম, এখন এই জিনিসটার পরবর্তী প্রভাবটা কি? তাহলে আমি কিন্তু 4,700 টাকা নিলাম, তো আমার নগদ টাকার কিন্তু প্রয়োজনটা মিটলো, ভালো কথা। এখন এই টাকাটা ব্যাংকে পরিশোধ করবে কে বা ব্যাংক কাকে ধরবে? অবভিয়াসলি যখন মেয়াদ পূর্তি হবে, এই প্রাপ্য বিলটার মেয়াদ পূর্তি হবে, ব্যাংক আমাকে ধরবে। আমি কি করব? আমি যার কাছে টাকা পাই তার কাছে টাকা নিয়ে ব্যাংকে দেবো। তার মানে আমি কিন্তু এখানে মধ্যস্থকারী। মূল বিষয়টা আমার কাছে কিন্তু কিছুই নাই, একটা পেপারস আছে, আমি এই পেপারসটা আমার ব্যাংকে জমা দিছি। হ্যাঁ, যখন মেয়াদ পূর্তি হবে এই ব্যাংক কিন্তু আমাকেই ধরবে। এখন এই ব্যাংক যে আমাকে ধরবে, এখন যতদিন পর্যন্ত আমি টাকাটা এই ব্যাংকে দিতে পারি নাই, এই যে আমি 4,700 টাকা যে ব্যাংক থেকে প্রাপ্য বিল বাট্টা করলাম, যতদিন দিতে পারিনি আমি কিন্তু এই ব্যাংকের কাছে ঋণী আছি। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি আমি ঋণী আছি? আমি তো ঋণী নাই, কারণ এটা তো আমার প্রকৃত দায় না। আমি তো ব্যাংকের কাছ থেকে আসলে ঋণ নেই, আমি আসলে কয়ের কাছে টাকা পেতাম, ক আমাকে স্টাম্প দিছে, তার মানে লিখিত পাওনা যেটা, আমি ওই স্টাম্পটা ব্যাংকে বাট্টা করে নিচ্ছি। কত টাকা বাট্টা করে নিলাম? 4,700 টাকা। এখন যখন মেয়াদ পূর্তি হবে, মেয়াদ পূর্তিতে যদি এই টাকাটা পরিশোধে ব্যর্থ হয়, তার মানে প্রাপ্য বিলটা প্রত্যাখ্যান হয়, তখন আসলে এই টাকাটা আমাকেই প্রদান করতে হবে ব্যাংকে। তার মানে কখন? যখন মেয়াদ পূর্তি হবে, মেয়াদ পূর্তিতে যদি এই টাকাটা পরিশোধিতে ব্যর্থ হয়, মানে প্রত্যাখ্যাত হয়, যেটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলি প্রত্যাখ্যাত। যদি প্রত্যাখ্যাত হয় তখন আসলে এই 5,000 টাকা আর 4,700 টাকা না, এই 5,000 টাকার দায় আমার বর্তাবে। তাহলে প্রাপ্য বিলের বাট্টাকরণ কখন দায় হবে? যখন আমি যার কাছে টাকা পাই সে প্রাপ্য বিলের টাকাটা পরিশোধ করতে পারবে না মেয়াদ পূর্তিতে, তার মানে প্রাপ্য বিলটা প্রত্যাখ্যাত হবে, তখন এই 5,000 টাকার দায় আমাকেই শোধ করতে হবে। তার মানে এটা অদূর ভবিষ্যতের বিষয়। তাহলে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় এই জিনিসটাকে প্রাপ্য বিল বাট্টাকরণ, এই জিনিসটাকে আমরা কি বলবো? সম্ভাব্য দায়। তার মানে আমি যে স্টাম্পটা আমার ব্যাংকে জমা দিয়ে বা অন্য কোনো ব্যাংকে জমা দিয়ে 5,000 টাকার স্টাম্প জমা দিয়ে আমি যে 4,700 টাকা ঋণ নিলাম, সাময়িক ঋণ বললে ভুল হবে, জমা দিয়ে টাকাটা নিলাম, এটা আমার কিন্তু সম্ভাব্য দায়। এটা এক্স্যাক্টলি এখন আমার দায় না, এটা আমাদের প্রকৃত দায় না, এটা ভবিষ্যতে হতেও পারে নাও হতে পারে। এখন প্রশ্ন, কখন এটা আমাদের প্রকৃত দায় হবে? যখন মেয়াদ পূর্তিতে নামে ব্যক্তি এই টাকাটা আমাকে পরিশোধ করতে পারবে না, মানে এই বিলটা যদি প্রত্যাখ্যাত হয়। মেয়াদ পূর্তিতে ব্যাংক তো আমাকে ধরবে, তাহলে ব্যাংক আমাকে ধরবে, আমি কাকে বলবো? আমি তো ককে বলবো? তো মেয়াদ পূর্তিতে টাকা দিতে পারলো না, তাহলে ব্যাংক কি ছাড়বে? ব্যাংক এখানে ছাড়বে? ব্যাংক তো ছাড়বে না। মেয়াদ পূর্তি হলেই ব্যাংক তো আমাকে ধরবে, কারণ আমি তো ওই পেপারটা ব্যাংকে জমা দিয়ে টাকাটা কি করছি? বাট্টাকরণ করছি। তাহলে মেয়াদ পূর্তিতে টাকাটা আমাকেই দিতে হবে। তাহলে যতক্ষণ না মেয়াদ পূর্তি হবে ততক্ষণ পর্যন্ত এটা আমাদের সম্ভাব্য দায়। এই জন্যই বলা আছে নোট বাট্টাকরণের জন্য দায়। একটু বড় হয়ে গেল বেসিকটা বোঝানোর জন্য। তাহলে নোট বাট্টাকরণের জন্য দায় 2,500 টাকা। মূল বিষয়টা হচ্ছে এটা, এই যে আমি আমার যে প্রাপ্য বিলটা ছিল এটা আমি একটা ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানে জমা দিয়ে আমি 5,000 টাকার বিপরীতে 4,700 টাকা নিছি। এই যে 4,700 টাকা নিলাম, এটাকে আমরা বলতেছি নোট বাট্টাকরণের জন্য দায়। এটা আমাদের সম্ভাব্য দায়, কারণ আমি এখনই বলতে পারবো না যে আসলে কি এই দায়ের টাকাটা আমাকে শোধ করতে হবে কিনা। কারণ প্রসেসটা দেখো, ব্যাংক কী করবে? আমাকে ধরবে, মেয়াদ পূর্তিতে আমি কয়ের কাছ থেকে নেব, তাহলে কয়ের কাছ থেকে টাকা নিয়ে আমি কিন্তু ব্যাংকে পরিশোধ করব, তাহলে আমি কিন্তু এখানে মধ্যস্থ। দেখছো বিষয়টা? তাহলে যদি কোনোভাবে প্রত্যাখ্যাত হয় তাহলে কিন্তু এই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে, তাছাড়া নয়। তাহলে এটাকে আমরা কি বলবো? সম্ভাব্য দায়। তাহলে আমরা কি জানি? সম্ভাব্য সম্পদ এবং সম্ভাব্য দায় রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা, কারণ আমরা যদি আমাদের বোর্ড বইগুলো অর্থাৎ রাইটারের বইগুলো অ্যানালাইজ করি এই দফাটা কিন্তু আমরা পাবো না। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে নোট বাট্টাকরণের জন্য দায় এটা সম্ভাব্য দায়, ভবিষ্যতে
আমার দায় হতেও পারে প্রকৃত, নাও হতে পারে। যখন তোমার ভবিষ্যতে গিয়ে এটা দায় হবে প্রকৃত, তখন এটা আমাদের লেনদেন হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ভবিষ্যৎটা বর্তমান হয়নি, ততক্ষণ পর্যন্ত এটা আমাদের সম্ভাব্য সম্পদের রেওয়ামিলে লিপিবদ্ধ হয় না, সম্ভাব্য দায়ও রেওয়ামিলে লিপিবদ্ধ হয়। তাই আমরা লিখব নোট বাট্টাকরণের জন্য দায় এটা রেওয়ামিলে লিপিবদ্ধ হবে না। তাহলে আমরা পরিমাণ পেলাম 30,000 টাকা। তাহলে আমরা খুব সহজে আমরা কয়ের সমাধান করতে পারলাম, এবং কয়ে আমরা একটা রেয়ার আইটেম আজকে শিখতে পারলাম। ওকে, আমাদের ক ডান। এখন আমরা খ সমাধান করব। খয়ে বলছে আল রায়া জেনারেল স্টোরে রেওয়ামিল প্রস্তুত করো। আমরা খ প্রস্তুত করার লক্ষ্যে প্রথমে লিখব প্রতিষ্ঠানের নাম আল রায়া জেনারেল স্টোর, তার নিচে লিখব রেওয়ামিল, দিয়ে লিখব 31 ডিসেম্বর 2023। আমরা যে রেওয়ামিল প্রস্তুত করি, রেওয়ামিলটা মূলত কি? এটা কি হিসাব না, রেওয়ামিল একটি হিসাবের তালিকা। আমরা রেওয়ামিল প্রস্তুত করি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য। যেহেতু তালিকা, আমরা যখন কোনো তালিকা প্রস্তুত করি, তালিকাতে কি করি? আমরা ক্রমিক নাম্বার ব্যবহার করি। তাই আমাদের রেওয়ামিলের ছকে তারিখের বদল, অর্থাৎ জাবেদার যে ছকটা আমরা করি, সেম ওই ছকেই করব, আমরা তালিকার বদল দিব ক্রমিক নং। কারণ যে কোনো তালিকা প্রস্তুত করার জন্য তোমাকে কিন্তু ক্রমিক নং ব্যবহার করতে হবে। ধরো আমি তোমাদেরকে বললাম যে শিক্ষার্থীদের মোবাইল নাম্বার এবং নামের তালিকা পূরণ করো, তাহলে তুমি প্রথমে কি করবে? তুমি 01 দিয়ে একজনের নাম লিখবে, তার মোবাইল নাম্বার লিখবে, 02 দিয়ে আরেকজনের নাম লিখবে, তার মোবাইল নাম্বার লিখবে। তার মানে এভাবে তোমার সিরিয়াল অনুযায়ী শিক্ষার্থীদের নাম ক্রমান্বয়ে লিখতে থাকবে আর মোবাইল নাম্বার লিখবে। তাহলে রেওয়ামিলটাও তেমন, যেহেতু একটি রেওয়ামিল হচ্ছে হিসাবের তালিকা মাত্র, তাই আমরা ক্রমিক নং ব্যবহার করব। এখন আমরা প্রশ্নে হিসাবগুলো দেখব বা হিসাবের জেরগুলো দেখব। জেরগুলো দেখে আমরা একে একে আমরা এখান থেকে রেওয়ামিলটা প্রস্তুত করব। তাহলে আমরা হিসাবগুলো দেখি। প্রথমে হিসাবের নাম, প্রথমে আছে নগদ, তাহলে আমরা দিব এখানে 01 দিয়ে লিখব নগদ। এখন আমরা যে রেওয়ামিল প্রস্তুত করি, রেওয়ামিলের মূলত কি করি? আমাদের যে হিসাবের যে জেরগুলো দেওয়া আছে, যা আমাকে এখানে শনাক্ত করতে হয় যে সেটা ডেবিট ঘরে লিখব না ক্রেডিট ঘরে লিখব, আর কোনো কিছুই না। এখন আমরা যে রেওয়ামিলটা প্রস্তুত করব, আমাদের যে বর্ধিত হিসাব সমীকরণ আছে, এই বর্ধিত হিসাব সমীকরণের আলোকে আমাদের হিসাব সমীকরণ নর্মালি কি বলতেছে, আমাদের মৌলিক হিসাব সমীকরণ কি? এ সমান এল প্লাস ওই, এটা হচ্ছে আমাদের কিন্তু মৌলিক হিসাব সমীকরণ। তার মানে এ আছে লেফট সাইডে, এল প্লাস ওই আছে রাইট সাইডে। তার মানে লেফট সাইডে যে থাকে হিসাব বিজ্ঞানে এর ডেবিটদের প্রকাশ করে, রাইট সাইডে যে থাকে হিসাব বিজ্ঞানে এর ক্রেডিটদের প্রকাশ করে, আর কোনো কিছুই না। এখন এই ওনার্স ইকুইটি আবার 4 প্রকার। ওনার্স ইকুইটি 4 প্রকার কী কী? ওনার্স ইকুইটির মধ্যে আছে রেভিনিউ অর্থাৎ আয়, এক্সপেন্স অর্থাৎ ব্যয়, তারপরে আছে হচ্ছে উত্তোলন মানে ড্রয়িং, এবং সর্বশেষে বা প্রথমে বলতে পারি আছে মূলধন। তার মানে আমরা ওনার্স ইকুইটি এই যে দফাটা আছে মালিকানা সত্ত্ব, এটাকে আবার 4 ভাগে বিভক্ত করি: মূলধন, উত্তোলন, আয়, ব্যয়। এগুলাকে আমরা যদি বর্ধিত মানে হিসাব সমীকরণে যদি বসাই, তাহলে আমাদের বর্ধিত হিসাব সমীকরণটা দাঁড়ায় হচ্ছে লেফট সাইডে 3টা এলিমেন্ট আর রাইট সাইডে 3টা এলিমেন্ট। লেফট সাইডে কে? এতে অ্যাসেট মানে সম্পদ, ইতে এক্সপেন্স মানে ব্যয়, দিতে ড্রয়িংস মানে উত্তোলন। তাহলে সম্পদ, ব্যয়, উত্তোলন এরা আছে লেফট সাইডে, তার মানে এরা ডেবিটসের প্রকাশ করে। আরতে হচ্ছে রেভিনিউ অর্থাৎ আয়, এলতে হচ্ছে লাইবিলিটিস অর্থাৎ দায়, সিতে হচ্ছে ক্যাপিটাল অর্থাৎ মূলধন। তার মানে আয়, দায়, মূলধন এরা রাইট সাইডে অবস্থান করে। তাহলে লেফট সাইডে যারা অবস্থান করে এরা হচ্ছে হিসাব বিজ্ঞানে ডেবিটসের প্রকাশ করে, রাইট সাইডে যারা অবস্থান করে এরা হিসাব বিজ্ঞানে ক্রেডিটসের প্রকাশ করে। এইটার উপর বেস করে আমরা মূলত রেওয়ামিলটা প্রস্তুত করব। প্রথমেই নগদ, এটা কিন্তু আমাদের সম্পদ মানে এ। তাহলে সম্পদ মানে ডেবিট, তাহলে মূল পয়েন্টটা আমাকে মুখস্থ করা যাবে না যে নগদ মানে ডেবিট। নগদ কি এক্স্যাক্টলি এইটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো নগদ এটা আমাদের সম্পদ মানে ডেবিট, অটোমেটিকলি হয়ে যাবে। তাহলে আমরা 01 দিয়ে লিখবো নগদ, যেহেতু এটা আমাদের সম্পদ, তার মানে এটা এর এলিমেন্ট, তার মানে আমি ডেবিট ঘরে লিখবো। এইভাবে আমাকে প্র্যাকটিস করতে হবে বা শিখতে হবে, তাহলে অ্যাকাউন্টিং আমার কাছে সহজ। তারপরে প্রারম্ভিক মজুত পণ্য, যেহেতু প্রশ্নে ক্রয় আছে, প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলে বসবে, তাহলে প্রারম্ভিক মজুত পণ্য 2 দিয়ে লিখবো প্রারম্ভিক মজুত পণ্য। আর প্রারম্ভিক মজুত পণ্য এই এলিমেন্টগুলোর মধ্যে কার মধ্যে পড়ে? প্রারম্ভিক মজুত পণ্য আসলে ইর মধ্যে পড়ে। প্রারম্ভিক মজুত পণ্য বলতে এটাকে আমরা বলি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তার মানে প্রারম্ভিক মজুত পণ্য আমাদের ই মানে তো আমাদের এটা লেফট সাইডের এলিমেন্ট, তার মানে আমাদের ই মানে তো ব্যয় মানে হিসাব বিজ্ঞানে ডেবিট, তাই আমি ডেবিট ঘরে লিখবো। ওকে, তারপরে আমাদের কি আছে? প্রাপ্য হিসাব। পৃথিবীর যে কোনো প্রাপ্য মানে আমাদের সম্পদ, প্রাপ্য মানেই ভবিষ্যতে পাওয়া যাবে।
তাহলে ভবিষ্যতের জন্য আমি পাওনা আছি। তাহলে আমি যদি কারো কাছে পাওনা থাকি, মানে আমি প্রতিষ্ঠান, আমি যদি কারো কাছে পাওনা থাকি, সেটা নগদ টাকা হোক আর সেবা হোক, এটা হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ। তাহলে প্রাপ্য হিসাব মানে এটা এর মধ্যে পড়ে। তার মানে এই যে প্রাপ্য হিসাব, এটা কিন্তু আমাদের এ মানেই তো আমাদের লেফট সাইডের এলিমেন্ট, মানে প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের ডেবিট। ওকে, এরপর আছে সরঞ্জাম। সরঞ্জাম মানে এটা আমাদের এর মধ্যে পড়ে, এটা স্থায়ী সম্পদ। তাহলে সরঞ্জাম এটা আমাদের এ মানে ডেবিট। এইভাবে কিন্তু আমাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, প্রদেয় হিসাব। প্রদেয় মানে ভবিষ্যতে যে টাকাটা আমাকে পরিশোধ করতে হবে। তার মানে আমার প্রতিষ্ঠান যখন কারো নিকট এবার কি থাকবে, কারো নিকট এবার পাওনা থাকবে, মানে আমার প্রতিষ্ঠান এবার মানুষকে টাকা দিতে ভবিষ্যতের জন্য প্রদান করবে। তার মানে আমার প্রতিষ্ঠান ঋণী আছে, মূল কথাটা আমার প্রতিষ্ঠান ঋণী আছে, এটাই কিন্তু প্রদেয় হিসাব। তাহলে যখন তুমি কারো কাছে পাওনা থাকবে, মানে মানুষের কাছে পাবে, তখন তোমার প্রাপ্য হিসাব। আর তোমার কাছে যখন মানুষ পাবে, তখন এটা তোমার প্রদেয় হিসাব। মানে প্রদেয় হিসাব মানে তোমার কাছে, মানে তোমার প্রতিষ্ঠানের কাছে মানুষ পাবে। তার মানে এটা হিসাব বিজ্ঞানের ভাষায় হচ্ছে এল, দায়। ওকে, তাহলে এল মানে রাইট সাইডের এলিমেন্ট, তাহলে লিখবো প্রদেয় হিসাব, এটা হচ্ছে আমাদের এল। তার মানে ক্রেডিট, একদম ইজি। ওকে, তারপরে সমাপ্তি মজুদ জমা মিলে বসবে না। এরপরে কি আছে, মূলধন। মূলধন মানে তো সি, এই যে রাইট সাইডের উপাদান, তাহলে মূলধন এটা হচ্ছে সি, তার মানে ক্রেডিট। এরপরে কি আছে, বিক্রয়। বিক্রয় আমাদের হচ্ছে আর, বিক্রয় হচ্ছে আমাদের আয়। পণ্য ক্রয় করলে হিসাব বিজ্ঞানে ব্যয় হয়। আমি যদি এটা কালান্তিক মজুদ পদ্ধতিতে হিসাব বিজ্ঞানটা ফলো করি, কারণ আমরা পণ্য সংক্রান্ত হিসাব আমরা দুটো পদ্ধতিতে হিসাবের বইতে লিপিবদ্ধ করি, খুবই গুরুত্বপূর্ণ, কালান্তিক মজুদ পদ্ধতি, নিত্য মজুদ তালিকা পদ্ধতি। আমরা ইন্টারমিডিয়েটের যে সিলেবাসে আমরা যে ম্যাথগুলো সলভ করি পণ্য সংক্রান্ত প্রতিষ্ঠানের, আমরা আসলে কালান্তিক মজুদ পদ্ধতিতে আমরা কিন্তু হিসাবগুলো সংরক্ষণ করি। কালান্তিক মজুদ পদ্ধতিতে আমরা যখন পণ্য ক্রয় করি, এটা হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যয়। আমরা যখন পণ্য বিক্রি করি, বিক্রি করলে আয়। তাহলে পণ্য ক্রয় করলে ব্যয় হয়, পণ্য বিক্রি করলে আয় হয়। তাহলে পণ্য বিক্রি করছে, এই দেখো বিক্রয়, তার মানে এটা হচ্ছে আমাদের আর। আর মানে রেভিনিউ অর্থাৎ আয়। আয় মানেই হচ্ছে রাইট সাইডে আছে অর্থাৎ ক্রেডিট। এরপরে আছে ক্রয়। ক্রয় মানে পণ্য ক্রয় করলে ব্যয় হয়, কালান্তিক মজুদ পদ্ধতিতে পণ্য ক্রয় করলেই ব্যয় হয়। ব্যয় মানে তো এই যে ই, তাহলে ক্রয় হচ্ছে ই মানেই হচ্ছে আমাদের এক্সপেন্স, মানে তার অবস্থান কিন্তু আমাদের লেফট সাইডে। তার মানে লেফট মানেই হচ্ছে ডেবিট। আসলে ডেবিট ক্রেডিট নাথিং, ডেবিট ক্রেডিট অনলি ফর লেফট সাইড অ্যান্ড রাইট সাইড। তাহলে ডেবিট মানে লেফট সাইড, ক্রেডিট মানে রাইট সাইড। ডেবিট ক্রেডিট আর কোনো কিছু মিন করে না। তাহলে ক্রয় এটা হচ্ছে মানে ব্যয়, তাই ডেবিট। ওকে, এরপরে কি আছে, নোট বাট্টাকরণের জন্য দায়। এটা তো আমাদের রেওয়া মিলে বসবে না, কারণ এটা আমাদের সম্ভাব্য দায়। এটা তো আমি একটু আগে ক্লিয়ার কনসেপ্টটা দিলাম। এটা আসলে আমার প্রতিষ্ঠানের দায় না। আমি আরেকটু এটা শর্টকাটে বলি, যে আমি এ নামে একজন ব্যক্তির কাছে ধরো 5,000 টাকা লিখিত পাওনা পাই। এই যে 5,000 টাকা যে লিখিত পাই, আমি এটা কি করলাম, আমি প্রতিষ্ঠান, তার মানে আমার এটা হচ্ছে বিজনেস, আমার প্রতিষ্ঠান, আমি এর কাছে কিন্তু টাকা পাই লিখিত, তার মানে এটাকে আমরা বলি প্রাপ্য বিল। এখন আমি কি করছি, এই প্রাপ্য বিলের কাগজটা একটা ব্যাংকে জমা দিছি, ব্যাংকে বা অন্য কোনো প্রতিষ্ঠানে জমা দিয়ে এটা আসলে বাট্টা করছি। এই যে আমি এই প্রাপ্য বিলের কাগজটা এই যে ব্যাংকে জমা দিয়ে যে বাট্টা করলাম, এই বাট্টা করে আমি যে টাকাটা নিলাম, এটাই কিন্তু আমার নোট বাট্টাকরণের জন্য দায়। এখন এই দায়টা ভবিষ্যতে সংগঠিত হবে, কারণ আমি নামে ব্যক্তির কাছে 5,000 টাকা পাওনা আছি। এটা কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদি, ধরো 90 দিন মেয়াদি। এই 90 দিন মেয়াদের জন্য আমার টাকার এমার্জেন্সি প্রয়োজন, তখন আমি এই পেপারটা আমি ব্যাংকে জমা দিয়ে আমি এর এগেনিস্টে একটা নগদ টাকা নিলাম। এখন যখন মেয়াদ পূর্তি হবে, তখন আমি প্রতিষ্ঠান আমি 90 দিন পর এই 5,000 টাকা তার কাছ থেকে নিয়ে আমি আমার ব্যাংকে জমা দেব। কিন্তু এই যদি কোনো কারণে এই টাকাটা পরিশোধ করতে ব্যর্থ হয়, তখন এই টাকাটা আমাকেই পরিশোধ করতে হবে ব্যাংকে। তাহলে আমি কিন্তু এর উপর বেস করে আমি প্রতিষ্ঠান আমি ব্যাংকের কাছে এই পেপারটা জমা দিয়ে একটা টাকা আমি কি করছি, প্রাপ্য বিল বাট্টা করে টাকা নিছি। যদি কোনো কারণে টাকাটা দিতে ব্যর্থ হয়, তার মানে প্রাপ্য বিলটা প্রত্যাখ্যাত হয়, তখন ব্যাংকে আমি যে টাকাটা নিছি এর কারণে এই টাকাটা কিন্তু আমাকেই পরিশোধ করতে হবে। তাহলে আমি কিন্তু আসলে মধ্যস্থকারী, তার মানে আমি এর কাছে টাকা পেতাম, আমি ওই পেপারসটা জমা দিয়ে আমি একটা ব্যাংক থেকে নগদ টাকা ভাঙিয়ে নিছি, যেটাকে আমরা বলি প্রাপ্য বিল বাট্টাকরণ। এই নগদ টাকা ভাঙ্গার কারণে আসলে অটোমেটিকলি ব্যাংকের সাথে আমার একটা দায়ের সৃষ্টি হয়েছে। যতদিন না পর্যন্ত এই টাকাটা আমি পরিশোধ করতে পারতেছি, ততদিন পর্যন্ত তো ব্যাংক আমার কাছে টাকা পাবে। আর এই টাকাটা আমি পরিশোধ করব
কার টাকাটা নিয়ে, এর কাছ থেকে টাকা নিয়ে আমি কিন্তু আমার ব্যাংকে পরিশোধ করবো। এখন কোনোভাবেই যদি এ টাকাটা পরিশোধে ব্যর্থ হয় তাহলে ব্যাংক কী করবে, তোমার কাছে 100% টাকা বুঝে নিবে। তাহলে তুমি এর কারণে ভবিষ্যতে তুমি কিন্তু ব্যাংকের কাছে ঋণী থাকতে পারো ভবিষ্যতে। কারণ এই টাকা না দিলে তোমাকেই আসলে এই টাকাটা পরিশোধ করতে হবে। তাহলে এটা ভবিষ্যতে ঘটতে পারে বা ভবিষ্যতে হতে পারে, যখন হবে তখন এটা তোমার প্রকৃত দায়। আপাতত তোমার কি, যতদিন পর্যন্ত এটার মেয়াদ পূর্তি হয় নাই, যদি প্রাপ্য বিলটা প্রত্যাখ্যাত না হয় ততক্ষণ পর্যন্ত কি এটা প্রকৃত দায় হবে না, ততক্ষণ পর্যন্ত এটা সম্ভাব্য দায়। তাই এটা আমরা রেওয়া মিলে লিপিবদ্ধ করি নাই। এরপরে কি আছে, বেতন খরচ। বেতন খরচ এটা ইর মধ্যে পড়ে, এই যে বেতন খরচ এটা আমাদের ইর মধ্যে পড়ে, যেহেতু ইর মধ্যে পড়ে তার মানে ডেবিট, কারণ ই মানে তো লেফট সাইড। এখন আমরা কি করব, ডেবিট দিকের এলিমেন্টগুলো যোগ করব, যোগ করলে আমরা পাচ্ছি 4,10,500, ক্রেডিট দিকের এলিমেন্টগুলো যোগ করব 4,10,500, তার মানে ডেবিট ক্রেডিট মিলে গেছে, তার মানে আমাদের গাণিতিক শুদ্ধতা যাচাই হয়েছে। যদি ডেবিট ক্রেডিট মিলে যায় তার মানে আমাদের গাণিতিকভাবে আমাদের আপাতত রেওয়া মিলটা শুদ্ধ। ওকে, আমরা খুব সহজেই এখানে রেওয়া মিলটা প্রস্তুত করলাম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের দফা কিন্তু এটা, নোট বাট্টাকরণের জন্য দায়। তো নোট বাট্টাকরণের জন্য দায় আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারলাম। আরও যদি সহজে বলে এক কথায়, যে আমি প্রাপ্য বিলটা ব্যাংকে বাট্টা করছি, এই প্রাপ্য বিলটা ব্যাংকে বাট্টা করার ফলে আমি ব্যাংকের সাথে একটা দায়ের সৃষ্টি করছি, তা আমি দায়ের সৃষ্টি করছি। ওকে, যতদিন পর্যন্ত আমি ব্যাংকে এই টাকাটা পরিশোধ করতে পারি নাই ততদিন পর্যন্ত কিন্তু প্রাপ্য, দেখো নোট বাট্টাকরণের জন্য দায় হচ্ছে আমার 2500 টাকা। ওকে, এটা আমার ভবিষ্যতে দায় হতে পারে, এখন কিন্তু না, এটা সম্ভাব্য। ওকে, আমাদের খ এখানে ডান। এখন আমরা গয়ের সমাধান করব। গয়ে বলছে নিট লাভ 1,08,500 টাকা ধরে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আমরা হিসাব বিজ্ঞানে আর্থিক অবস্থার বিবরণী কেন প্রস্তুত করি? আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি একটা নির্দিষ্ট তারিখে কারবারে মোট কত টাকার সম্পদ আছে এবং কত টাকার দায় ও মালিকানা সত্ত্ব আছে এটা জানার জন্য বা নির্ণয় করার জন্য। তাহলে এখানে কিন্তু আমাকে সেই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলছে। তাহলে আর্থিক অবস্থার বিবরণী বলতে আমাদের যে মৌলিক হিসাব সমীকরণ আছে মূলত এটাকে আমরা বুঝে থাকি। আমরা আর্থিক অবস্থার বিবরণী বলতে প্রথমে আমরা সম্পদের পরিমাণ বের করব, তারপরে আমরা দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করব। ওকে, তাহলে আর্থিক অবস্থার বিবরণী মানেই হচ্ছে একটা নির্দিষ্ট তারিখে কারবারে মোট কত টাকার সম্পদ আছে এবং কত টাকার দায় ও মালিকানা সত্ত্ব আছে এটা নির্ণয়ের জন্যই মূলত আমরা প্রস্তুত করে থাকি। তাহলে আমরা এখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি। তাহলে আর্থিক অবস্থার বিবরণী মানেই প্রথমে আমরা মোট সম্পদ বের করব। তার আগে লিখব গ, প্রতিষ্ঠানের নাম লিখব আর্থিক অবস্থার বিবরণী, তার নিচে লিখব 2023 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য, কারণ আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় মূলত এক দিনের জন্য। তাহলে আমরা এখানে কবেকার আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতেছি 2023 সালের 31 ডিসেম্বর তারিখের। তো 2023 সালের 31 ডিসেম্বর তারিখে কারবারে মোট কত টাকা সম্পদ আছে এবং কত টাকা দায় ও মালিকানা সত্ত্ব আছে এটা নির্ণয়ের জন্য। তাই আমরা লিখব প্রতিষ্ঠানের নাম, তার নিচে লিখব আর্থিক অবস্থার বিবরণী, তার নিচে লিখব 2023 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য। এগুলো তোমরা লিখে নিবা। তাহলে আর্থিক অবস্থার বিবরণী মানে কি? প্রথমে সম্পদের পরিমাণ বের করব, মোট সম্পদ। আর আমি যে সম্পদ বের করব, সম্পদটা মূলত আমরা 4টা ভাগে লিখি। প্রথমে আমরা লিখি, যেহেতু এটা এক মালিকানা কারবারের হিসাব বিজ্ঞান প্রথম পত্র, প্রথমে আমরা লিখব চলতি সম্পদ। তাহলে আমরা লিখব সম্পদ দিয়ে লিখব চলতি সম্পদ। এখন আমরা হিসাব বিজ্ঞানে জানি নিয়মিত চলতি সম্পদ 8টা। এগুলো তোমরা আগে জানতে হবে। এই 8টা চলতি সম্পদের মধ্যে প্রথমে আমরা জানি হাতে নগদ বা নগদ তহবিল। আমরা প্রথমেই দেখতেছি আমাদের নগদ আছে, আমরা নগদ দিয়ে প্রথম টাকার ঘরে লিখব 4,500। 2 নম্বরে জানি আমরা ব্যাংক জমা, আমাদের এই অঙ্কে ব্যাংক জমা নাই, আমরা আমাদের সিরিয়ালে যাব। 3 নম্বরে আমরা জানি প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, এই অঙ্কে আমাদের প্রাপ্য বিল বা প্রাপ্য নোট নেই, লিখব না। 4 নম্বরে আমরা জানি প্রাপ্য হিসাব, আমরা লিখব, আছে প্রাপ্য হিসাব, এই যে প্রাপ্য হিসাব আমরা লিখব হচ্ছে 51,800, এটা 4 নম্বর। 5 নম্বরে আমরা জানি সমাপনী মজুদ পণ্য বা সমাপ্তি মজুদ। এটার সাথে আসলে কোন দফাগুলো রেওয়া মিলে বসে আর কোন দফাগুলো রেওয়া মিলে বসে না এটা সম্পর্ক নাই। আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করি তখন আমরা আসলে দেখি যে রেওয়া মিলে কোন দফাগুলো বসাবো কোন দফাগুলো বসাবো না, কিন্তু যখন আমরা আয় বিবরণী প্রস্তুত করব, যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, তখন কিন্তু ওই নিয়মগুলো আর আমাদের অ্যাপ্লাই হবে না। কারণ তুমি মনে করতে পারো কয়ে তো বলছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, এমন হিসাবগুলোর পরিমাণ নির্ণয় করো। তাহলে যখন আমি ক করছি তখন তো সমাপ্তি মজুদ
এটা রেওয়া মিলে বসবে না, এটা তো আমি বসাই নাই, তাহলে কেন আমরা আর্থিক অবস্থার বিবরণীতে এটা বসাবো? আর আর্থিক অবস্থার বিবরণীর সাথে রেওয়া মিলের কোনো সম্পর্ক নাই। রেওয়া মিলে কে বসলো না। আর্থিক অবস্থার বিবরণী মূল বিষয়টা হচ্ছে একটা নির্দিষ্ট তারিখে কত টাকা সম্পদ আছে, কত টাকার দায় ও মালিকানা সত্ত্ব আছে, এটা নির্ণয়ের বিবরণী। মূল কথা হচ্ছে এটা। ওকে, তাহলে সমাপ্তি মজুদ এটা রেওয়া মিলে বসবে না, বাট আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হিসেবে বসবে 27,500 টাকা। এটা আমাদের কিন্তু 5 নম্বর দফা। 6 নম্বর দফা হিসেবে আমরা জানি অব্যাহত মণিহারি বা সমাপনী মণিহারি, এটা এই অঙ্কে নাই। 7 নম্বর দফা হিসেবে অগ্রিম ব্যয়, এটা এই অঙ্কে নাই। 8 নম্বর দফা হিসাবে আমরা লিখব বকেয়া আয়, এটা অঙ্কে নাই। তারপর আমরা চলতি সম্পদ লেখা শেষ। এটা যদি যোগ করি আমরা পাবো 83,800। এরপর আমরা দেখব দীর্ঘমেয়াদী সম্পদ। দীর্ঘমেয়াদী সম্পদ বলতে আমরা বিনিয়োগকে বুঝি। এই অঙ্কে দেখতেছি দীর্ঘমেয়াদী সম্পদ নাই, তাই আমরা দীর্ঘমেয়াদী সম্পদ তথা বিনিয়োগ লিখব না। সর্বশেষে বললে ভুল হবে, আমাদের অলিক সম্পদ আছে। অলিক সম্পদের পূর্বে আমরা লিখি স্থায়ী সম্পদ, গুরুত্বপূর্ণ একটা সম্পদ যেটা ছাড়া আসলে কারবার কল্পনা করা অসম্ভব। চলতি সম্পদ আর স্থায়ী সম্পদ ছাড়া কখনোই কারবার গঠিত হবে না। আর স্থায়ী সম্পদ আমরা লিখব। স্থায়ী সম্পদ আমাদের কি? ভূমি বা জমি, আসবাবপত্র, সরঞ্জাম, হ্যাঁ, দালান কোঠা, এগুলো হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। এই অঙ্কে আমাদের আছে সরঞ্জাম। আমি লিখব সরঞ্জাম, এই যে সরঞ্জাম একদম দ্বিতীয় ঘরে লিখব। আমাদের সব সম্পদ লেখা শেষ। আর আমি যদি চলতি সম্পদ আর এই স্থায়ী সম্পদ যোগ করি আমরা পাবো 2,51,000। এটাকে আমরা বলবো মোট সম্পদ। আমরা এই যে এ পেয়ে গেলাম, এ হচ্ছে আমাদের এখানে 2,51,000 টাকা। আমাদের লেফট সাইডের এলিমেন্ট কিন্তু বের হয়ে গেল। এখন আমরা রাইট সাইডের এলিমেন্ট এল প্লাস ওই আমরা নির্ণয় করব। এলতে দায়, ওইতে হচ্ছে মালিকানা সত্ত্ব, অর্থাৎ দায় ও মালিকানা সত্ত্ব। আমরা লিখব দায় ও মালিকানা সত্ত্ব। প্রথমেই লিখব দায় মানে এল। এই যে এল, আমরা হিসাব বিজ্ঞানে এল মানে লাইবিলিটিস, যেটাকে আমরা বাংলায় দায় জানি। এই এলটা আসলে দুই প্রকার, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। প্রথমে আমরা লিখব চলতি দায়। আর হিসাব বিজ্ঞান আমাদের নর্মালি চলতি দায় 5টা আমাকে মাথায় রাখতে হবে আগে, তারপরে অ্যাপ্লাই করতে হবে। চলতি দায় কী কী? প্রথমে ব্যাংক জমাতিরিক্ত, তারপরে প্রদেয় বিল বা প্রদেয় নোট, তারপরে প্রদেয় হিসাব, তারপরে হচ্ছে বকেয়া ব্যয়, সর্বশেষে হচ্ছে অনুপার্জিত বা অগ্রিম আয়। আর এই অঙ্কে আমাদের কি আছে? প্রথমে ব্যাংক জমাতিরিক্ত আছে কি? নেই, বাদ। প্রদেয় বিল বা প্রদেয় নোট আছে কি? নেই, বাদ। প্রদেয় হিসাব আছে কি? আছে। এই দেখো প্রদেয় হিসাব, আমরা লিখব চলতি দায় প্রদেয় হিসাব। আমাদের একটাই আছে এখানে, বকেয়া ব্যয় নাই, অনুপার্জিত আয় নাই, তাহলে প্রদেয় হিসাব আমরা লিখব দ্বিতীয় ঘরে 7,500। এটা চলতি দায় হিসাবে একটা আইটেম। ওকে, আমাদের এই অঙ্কে কি দীর্ঘমেয়াদী দায় আছে? দীর্ঘমেয়াদী দায় বলতে আমরা কাকে বুঝি? ঋণকে বুঝি বা ঋণপত্রকে বুঝি। আমাদের এখানে ঋণ নাই, তাই আমরা চলতি দায় শিরোনামটা ব্যবহার করব না। তার মানে আমাদের দায় লেখা শেষ। এরপর আমরা লিখব মালিকানা সত্ত্ব, ওনার্স ইকুইটি, যার বাংলা মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব হিসাবটা কি আসলে মিন করে? মালিকানা সত্ত্ব হিসাবটা দ্বারা আমি মালিক আমার পাওনাকে বুঝিয়ে থাকি। তাহলে আমি আমার প্রতিষ্ঠানে আমার অংশ কত বা আমার শর্ত কত, এটা আসলে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। তাহলে আমরা এখন মালিকানা সত্ত্ব বাইর করবো। মালিকানা সত্ত্ব, আর মালিকানা সত্ত্ব নির্ণয়ের জন্য আমরা যখন এক মালিকানা কারবারের ম্যাথ করি তখন মালিকানা সত্ত্ব নির্ণয়ের জন্য আমরা মূলধন ব্যবহার করি। কারণ এক মালিকানা কারবারে আমি মালিক, যেটা বিনিয়োগ করছি সেটা তো আমার অংশ বা আমার টাকা। আমি মালিক, আমি প্রতিষ্ঠানে কী বিনিয়োগ করছি? মূলধন। তাহলে আমরা মূলধন দ্বারা ম্যাথটা শুরু করবো। তাহলে লিখবো প্রথমে মূলধন, প্রথম ঘরে লিখবো 1,35,000 টাকা। এই মূলধনটা আমার টাকা। আর আমি এই 1,35,000 টাকা এই বছরে ইউটিলাইজ করে, মানে ব্যবসায় 1,35,000 টাকা দ্বারা করে আমরা গয়ে দেখছি যে আমরা এই বছরে লাভ করছি 1,08,500 টাকা। এই লাভটা কার? মালিকের। প্রতিষ্ঠান কি করবে? এই লাভের টাকাটা মালিকের অ্যাকাউন্টে যোগ করে দিবে। মালিকের অ্যাকাউন্ট মানে তো মূলধন। তাহলে মালিক তার ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবসা করার মাধ্যমে এই বছরে কত টাকা লাভ করছে? 1,08,500 টাকা। আর নিয়মটা কি? এই 1,08,500 টাকা সরাসরি মালিকের হাতে দিবে না। এই 1,08,500 টাকা মালিকের মূলধনের সাথে যোগ করে দেবে। তাহলে মূলধন ছিল 1,35,000 টাকা, যোগ হবে নিট লাভ 1,08,500 টাকা। এটা আমরা নিচে নামাতাম যদি আমি মালিক কারবার থেকে উত্তোলন করতাম। এই অঙ্কে কিন্তু কোনো উত্তোলন নেই, কিন্তু আসলে এটা অবাস্তব। তুমি মালিক, তুমি অবশ্যই নিজের প্রয়োজনে উত্তোলন করবা, কারণ তুমি তো কারবার থেকে টাকা উত্তোলন করে জীবন জীবিকা নির্বাহ করবা, এটা তো প্রসেস। তাহলে যেহেতু উত্তোলন নেই, আমি বিয়োগ করবো না, তাহলে এখন আমার মালিকানা সত্ত্ব এই দুইটার যোগফল আমরা দ্বিতীয় ঘরে দিব।
আমরা ওইও পেয়ে গেলাম, ওই হচ্ছে এখানে 2,43,500। আর এল আর ওই যোগ করলে আমরা আসলে রাইট সাইড, এটা কিন্তু আমাদের রাইট সাইডের এলিমেন্টটা পাবো। যদি আমাদের লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল হয়ে যায় তাহলে আমি বুঝবো আমাদের ম্যাথটা ঠিক আছে। তাহলে আমরা যোগ করলে আমরা পাচ্ছি 2,51,500। তার মানে আমাদের 100% এখানে ম্যাথটা ঠিক আছে, কারণ আমাদের লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড মিলে গেছে। তাহলে আমরা এভাবে আসলে গয়ে আমাকে বলছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। আমরা খুব সহজে আজকের অঙ্কটা শেষ করলাম। তারপরে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।